দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? হ্যালো? শোনা যাচ্ছে না কথা? হ্যালো? এই তো রে। আরেকবার জয়েন করো। এখানে তো সবাই তো জয়েন হয়েছে। তাহলে মোবাইল থেকে দেখো একবার। দেখা যাচ্ছে স্ক্রিন? কথা বলো না কেন তোমরা? হ্যাঁ স্যার, একটা কথা জিজ্ঞাসা করি, 5 মিনিট পর তোমরা আনসার দাও। দেখো, তাহলে এবার আমরা শুরু করব প্যাসিফিক ওশান কারেন্টস। তাহলে আমাদের আগের দিন আটলান্টিক কমপ্লিট আমাদের, এবং প্যাসিফিক আমাদের তিনটে ওশান কারেন্টস পড়তে হবে, সমুদ্র স্রোত। একটা হচ্ছে আমাদের আটলান্টিক, প্যাসিফিক, আর একটা হচ্ছে ইন্ডিয়ান। তো ইন্ডিয়ানটা আমরা পরে পড়বো। তো আমাদের মেন যে দুখানা ওশান কারেন্ট সেটা হচ্ছে আটলান্টিক আর প্যাসিফিক। তো আটলান্টিক আমরা কমপ্লিট করেছি, এবং আটলান্টিক আমরা জানি এই সাইডটা ছিল, এই পার্টটা ছিল আটলান্টিক এইদিকে। এবার ঠিক আমরা, এটা হচ্ছে আমাদের নর্থ আমেরিকা, এটা হচ্ছে আমাদের নর্থ আমেরিকা আমরা জানি, আর এটা হচ্ছে আমাদের সাউথ আমেরিকা। নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এটা হচ্ছে এশিয়া আমাদের। এশিয়া। আর এটা হচ্ছে আমাদের ওশেনিয়া, বা এটা আমরা অস্ট্রেলিয়া, আমাদের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এই হচ্ছে কতগুলো আমাদের প্যাসিফিক ওশানের কতগুলো আমাদের চারি সাইডে বাউন্ডারিটা আমরা দেখব। এবং নর্থ আমেরিকা, এটা এটা আমাদের কানাডা, এখানটায় হচ্ছে অবস্থিত হচ্ছে কানাডা। কানাডা, এটা হচ্ছে আলাস্কা। এই জায়গাগুলো আমাদের জানতে হবে। তো আমাদের আটলান্টিক মহাসাগর ছিল এই সাইডটা। এবার আমরা প্রশান্ত মহাসাগর পড়ব ঠিক এই সাইডটা এবার। এবং আমরা জানি আমাদের ওয়ার্ল্ড, এটা তো গোল। তো যদি ম্যাপটা দেখো তোমাদের সামনে, আমি আগেই বলেছি ম্যাপ রেখে দেওয়ার কথা, কারণ অপশনাল পড়তে গেলে ম্যাপ লাগবেই। এই নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আর এই সাইডে এশিয়া, অস্ট্রেলিয়া, তাহলে এই এই পার্টটা হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর, এই সাইডটা। এবং প্রশান্ত মহাসাগর আমাদের সব থেকে বৃহত্তম মহাসাগর হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর। তার আয়তন প্রায় স্থলভাগের থেকেও, আমাদের যতগুলো স্থলভাগ তার থেকেও বেশি আমাদের প্রশান্ত মহাসাগরের আয়তনটা। তো আমরা কি কি পড়বো আগেই বলে দিই, যে আটলান্টিক মহাসাগরের পর প্রশান্ত মহাসাগর পড়ানোর কারণ হচ্ছে একটাই, যে আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরের কিন্তু মিল আছে। এই মিলের জন্যই আমরা কিন্তু প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের পরেই আমরা এটাকে পড়বো।
আমরা যখন আটলান্টিক মহাসাগর পড়েছিলাম এবং ওটাকে রিলেট করেই আমরা প্রশান্ত মহাসাগরটাকে পড়বো। আটলান্টিক মহাসাগরে আমরা জানি যে নিরক্ষরেখা, এখানটায় যে নিরক্ষরেখা আমাদের ছিল, এই নিরক্ষরেখা আমাদের 0 ডিগ্রি নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা যখন আমরা আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরকে দুটো পার্টে ভাগ করে। উপরেরটা ছিল নর্থ আটলান্টিক ওশান কারেন্টস আর নিচেটা ছিল সাউথ আটলান্টিক ওশান কারেন্টস। সেম এক্ষেত্রেও জিনিসটা একই, যে আমাদের প্রশান্ত মহাসাগরকে কিন্তু নিরক্ষরেখা দুটো পার্টে ভাগ করে। উপরেরটা হচ্ছে নর্থ প্যাসিফিক ওশান কারেন্টস, মানে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এটা, আর এটা হচ্ছে সাউথ প্যাসিফিক ওশান কারেন্টস বা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত, এই দুটো পার্টে ভাগ করে। তো এটা আমি লিখছি না কারণ তোমরা নোটেও পাবে, আর এটা নোট লেখার দরকার নেই কারণ এটা নোট আমি নিজেই বানিয়েছি। তো এটা জাস্ট যখন পিডিএফটা দেওয়া হবে তখন তোমরা শুধু প্রিন্ট করে নেবে, এটা নিজে থেকে আর লেখার দরকার নেই। তো আমি এখানে যা যা বলবো প্রায় সমস্ত কিছুই নোটে থাকবে, এটা তোমাদের সুবিধা। তো এখানে কোনো নোট করার কোনো ব্যাপার নেই, জাস্ট মন দিয়ে ক্লাসটা শোনো। এবং আমি ওটা ম্যাপ দেখিয়ে নোটটা দিয়েছি, ম্যাপও আমি এঁকে দিয়েছি, ওটা কোনো অসুবিধা হবে না তোমাদের। তাহলে আমরা প্রথম যদি বলা হয় যে আমরা উইদাউট নোট আমরা কিভাবে লিখতে পারি সেটা যদি আমরা বলি, যে প্রথমেই আমরা আটলান্টিক মহাসাগরের মতোই একটা ইন্ট্রোডাকশন আমরা দিতে পারি, ভূমিকা। কি বলবো সেখানটায়, যে আমাদের প্রশান্ত মহাসাগরীয় স্রোত বা আমাদের পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, প্রথম লাইন আমরা এটা দিতে পারি। এবং এই মহাসাগরের আয়তন পৃথিবীর মোট স্থলভাগের মিলিত আয়তনের থেকেও বেশি। এবং এই মহাসাগরের যে সমুদ্র স্রোত বিন্যাসের সাথে আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতের অনেক সাদৃশ্য কিন্তু রয়েছে। কেন সাদৃশ্য রয়েছে এই কথাটা যখন আমরা লিখলাম তখন কেন সাদৃশ্য, কারণ আমরা আটলান্টিক মহাসাগরের স্রোত যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরের স্রোতকে দুটো পার্টে ভাগ করে। উপরের পার্টটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত, নিচের পার্টটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোত। সেম প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রেও যে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্রোত। তার মানে প্রথম আমরা পড়বো যে নর্থ প্যাসিফিক ওশান কারেন্টস, তাহলে দুটো পার্টে ভাগ করা হয়। আর সাউথ প্যাসিফিক ওশান কারেন্টস বা দক্ষিণ প্রশান্ত মহাসাগর স্রোত। তার মানে আমরা প্রথমে যেমন আটলান্টিকের ক্ষেত্রেও দক্ষিণ পার্ট দিয়েই শুরু করেছিলাম, আমরা প্রশান্তর ক্ষেত্রেও সেই দক্ষিণ পার্ট দিয়েই শুরু করব। তাহলে আমরা প্রথমেই পড়বো সাউথ প্যাসিফিক ওশান কারেন্টস। তাহলে 1 নম্বর আমরা পড়বো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত বা সাউদার্ন বা সাউথ প্যাসিফিক ওশান কারেন্টস। তাহলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এবার এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত আমরা এখানে চলে আসলাম, এবং এবার একটু আটলান্টিকের কথা ভাবো। যে আমরা যখন দক্ষিণ আটলান্টিক পড়েছিলাম সেখানটা আমি কি বলেছিলাম, যে আমরা জানি যে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা বাতাস প্রবাহিত হচ্ছে। আমরা তো জানি এটা পশ্চিম থেকে পূর্ব দিকে এই যে একটা বাতাস, সেটার নাম কি ছিল? পশ্চিমা বায়ু। লেখার দরকার নাই কিন্তু সব এগুলো নোটে আছে, পশ্চিমা বায়ু। তাহলে এই পশ্চিমা বায়ু আমরা জানি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে এরকম ভাবে পশ্চিমা বায়ু। আর এখানে কি আছে আমাদের কুমেরু মহাসাগর এখানটায়, এখান এখানে কি আছে আমার কুমেরু মহাসাগর। উপরের দিকে যেমন কার মাইক অন আছে, উপরে আছে সুমেরু মহাসাগর, নিচে আছে আমাদের কুমেরু মহাসাগর। এবার এই কুমেরু মহাসাগর এখানটায় কি হয়, যে পশ্চিমা বায়ুর ফলে এখানে একটা স্রোত তৈরি হয়, একটা যে জলের একটা স্পিড তৈরি হয়, একটা গতি তৈরি হয় কারণ বায়ুর ফলে। এবং সেই কুমেরু স্রোতে এই পশ্চিমা বায়ুর ফলে যে স্রোতটা তৈরি হয়, এবং এটা যেহেতু পশ্চিমা বায়ুর ফলে পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে, যেহেতু পশ্চিমা বায়ুতে এই দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, ফলে এই কুমেরু মহাসাগর একটা স্রোত তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পশ্চিমা স্রোত। তাহলে এখানটায় কি স্রোত তৈরি হলো, একটা পশ্চিমা স্রোত, কুমেরু মহাসাগর থেকেই তৈরি হচ্ছে পশ্চিমা স্রোত। তাহলে ফার্স্ট আমরা 1 নম্বর পড়বো কি পশ্চিমা স্রোত। দেখো আটলান্টিকের ক্ষেত্রেও পশ্চিমা স্রোত ছিল, প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রেও কিন্তু সেম পশ্চিমা স্রোত, এর জন্য মিল।
তাহলে 1 নাম্বার কি পড়লাম, পশ্চিমা স্রোত। এবং এই পশ্চিমা স্রোত বলতো শীতল হবে নাকি উষ্ণ হবে, এবার তোমরা আনসার দেবে এগুলো। কোল্ড হবে। শীতল। শীতল হবে। ইংলিশ টার্ম গুলো নোটে লেখা আছে। পশ্চিমা স্রোত, তাহলে আমরা ফার্স্ট পড়লাম যে পশ্চিমা স্রোত বা শীতল পশ্চিমা স্রোত যাই বলি না কেন, তাহলে আমরা এখানটায় কি পেলাম, ফার্স্ট যে কুমেরু মহাসাগর থেকে, এটা তো কুমেরু মহাসাগর আমরা জানি, কুমেরু মহাসাগর, এই কুমেরু মহাসাগর থেকে আগত একটি শীতল স্রোত যেটা পশ্চিমা বায়ুর ফলে বা বায়ুর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত প্রবাহিত হয়। এটা দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকা। তো সাউথ আমেরিকা এরকম দক্ষিণ, মানে দক্ষিণ সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, এটা পশ্চিম উপকূল দক্ষিণ আমেরিকার এই সাইডটা, এই দিকটা যেমন পূর্ব উপকূল, এটা পশ্চিম উপকূল, সেই পশ্চিম উপকূল পর্যন্ত প্রবাহিত হয়। তাহলে শীতল পশ্চিমা স্রোত কি বলবো, সেম জিনিস, কুমেরু মহাসাগর থেকে আগত একটা শীতল স্রোত যেটা পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত প্রবাহিত হয়। দেখো প্রবাহিত হলো দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত আমরা চলে এলাম। তো এই পশ্চিমা স্রোতটা যদি আমরা বলি যে এটা মানে কত ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়, বা এখানে একটা জিনিস দেখো, এখানটাকে একটা জিনিস বলে দিই, যে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল মানে এখানটায় আসলো, এবার এখানে এসে এই স্রোতটা কি বাধা পেল না, ধাক্কা খেলো, বাধা পেল। এই বাধা পাওয়ার ফলে, বাধা পাওয়ার ফলে এই স্রোতটা দুটো পার্টে বিভক্ত হয়ে গেল। এই যে বাধা পাওয়ার ফলে দুটো পার্টে বিভক্ত হয়ে গেল, এই যে বাধাটা পেল সেটা কত ডিগ্রি অক্ষরেখায় পেল, এটা তো দক্ষিণ অক্ষরেখা, এটা তো নিরক্ষরেখা, এটা তো দক্ষিণ অক্ষরেখা। তো কত ডিগ্রি অক্ষরেখায় বাধাটা পেল আমাদের পশ্চিমা স্রোত, যেটা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বাধা পেল, সেটা হচ্ছে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, সাউদার্ন ল্যাটিচিউড, দক্ষিণ অক্ষরেখা। তার মানে আমাদের পশ্চিমা স্রোত দেখো এখানটায় এলো, আমাদের দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূলে আসার পরেই 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এটা বিভক্ত হয়ে যায় বা বাধা পেয়ে দুটো শাখায় তৈরি হয়। একটা শাখা এটা হচ্ছে হর্ন অন্তরীপ, এই যে এখানটায় একটা শাখা যেটা হর্ন অন্তরীপ ক্রস করে আমাদের কোন মহাসাগরে চলে গেল, এটা কোন মহাসাগর বলো, সাউথ আটলান্টিক। হ্যাঁ সাউথ আটলান্টিক বা আটলান্টিক মহাসাগরের দিকে চলে গেল। তার মানে একটা পার্ট আমাদের আটলান্টিক মহাসাগরের দিকে চলে যায়, তো ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের পড়তে হবে প্রশান্ত মহাসাগর। আর একটা পার্ট যেটা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, এই পার্টটা পড়তে হবে। তাহলে আমরা ফার্স্ট যেটা স্রোত পড়লাম পশ্চিমা স্রোত, যেটা শীতল স্রোত, এবং এই শীতল স্রোতটা দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূলে গিয়ে বাধা পেল কত ডিগ্রি অক্ষরেখা, আরো ভালোভাবে বলতে গেলে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এটা বাধা পায়। বাধা পেয়ে এটা দুটো পার্টে বিভক্ত হয়ে যায়, একটি শাখা চলে যায় আটলান্টিক মহাসাগরের দিকে, আর একখানা শাখা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে, মানে দক্ষিণ আমেরিকার উত্তর দিকে, দেখো উত্তরমুখী, উত্তর দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে। এই যে উত্তর দিকে প্রবাহিত হলো সেই স্রোতটার নাম এবার আমাকে পড়তে হবে, বলো তো এটার নাম কি বলতে পারবে? দেখো এখানটায় দুটো জায়গা আমি একটু বলে দিই, ভালো করে এখানটায় লক্ষ্য করো, যে এই কালিটা বোঝা যাচ্ছে না। স্যার লা নিনা এল নিনা এখান থেকেই তৈরি হয় তো। হ্যাঁ 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 আসছে। এই যে এই জায়গাটা, এই জায়গাটার নাম কি বলতে পারবে? পেরু, এই চিলি চিলি। চিলি। আর এই জায়গাটা উপরের এই জায়গাটা, এটা হচ্ছে পেরু, নোটে পাবে। তাহলে দেখো দক্ষিণ আমেরিকা ঠিক এই সাইডে, নিচের এই সাইডটা হচ্ছে চিলি, চিলি, আর উপরের সাইডটা হচ্ছে পেরু। তার মানে এটা চিলি, পেরু, এই দুটো জায়গার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে এই স্রোতটা, নাম কিন্তু আমি জানি না। এই স্রোতটা আমরা জানি যে চিলি তারপরে পেরু এই দুটো জায়গার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এবং এই স্রোতটার নাম বলা হচ্ছে পেরু স্রোত, চিলি স্রোত না, কিন্তু পেরু স্রোত নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা সেকেন্ড স্রোত পড়বো কি, পেরু স্রোত। এবার বলো, এই যে পেরু স্রোত, টার্মগুলো ইংলিশে লেখা আছে নোটে। এই যে পেরু স্রোতটা আমরা পড়লাম, এ শীতল না উষ্ণ? বলো। শীতলই হবে। শীতল। স্যার উষ্ণ হবে, কেন? নিরক্ষরেখার এখন কাছাকাছি আছে। নিরক্ষরেখা পর্যন্ত যায়নি, নিরক্ষরেখা এখন অনেক দূরে, তোমার হয়তো মনে হচ্ছে কাছে। শীতল। শীতল। তাহলে আমাদের পেরু স্রোতটা যেটা পেলাম সেটা কিন্তু শীতল স্রোত কিন্তু পেলাম, শীতল স্রোত, পেরু স্রোত। তাহলে আমরা কি লিখবো এখানটায়, আমাদের পেরু স্রোত সম্পর্কে, যে পশ্চিমা স্রোতের, এই যে এটা তো পশ্চিমা স্রোত, এটা এই পশ্চিমা স্রোতের কোনমুখী শাখা, পেরু স্রোত উত্তরমুখী শাখা। এই পশ্চিমা স্রোতের উত্তরমুখী শাখাটি দক্ষিণ আমেরিকার চিলি ও পেরু উপকূল বরাবর শীতল পেরু স্রোত রূপে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে, কারণ এই যে এখান থেকেই তো তৈরি হচ্ছে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, অর্থাৎ 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে, 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে কত ডিগ্রি, 4 ডিগ্রি, দেখো একদম নিরক্ষরেখার কাছে 4 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে আমাদের পেরু স্রোতটা কি, 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাতে তৈরি হলো, বাধা পেল আমাদের পশ্চিমা স্রোত, সেই 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 4 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত কিন্তু প্রবাহিত হয়। বোঝা গেল? এই হচ্ছে আমাদের পেরু স্রোত, বা এটা হচ্ছে শীতল স্রোত। এবার বলি, এটার আরেকটা নাম আছে, ভৌগোলিক আলেকজান্ডার ভন হামবোল্ট, কি বললাম, ভৌগোলিক আলেকজান্ডার ভন হামবোল্ট, ভন হামবোল্ট। এই ভন হামবোল্ট তিনি কি করলেন, ভন হামবোল্টের নাম অনুসারে এই স্রোতটার নাম হয় হামবোল্ট স্রোত। ভন হামবোল্টের নাম অনুসারে এই স্রোতকে হামবোল্ট স্রোত কিন্তু বলা হয়, হামবোল্ট স্রোত, একে হামবোল্ট স্রোত কিন্তু বলা হয়। তাহলে পেরু স্রোত বা হামবোল্ট স্রোত, এবং দুটোই কিন্তু কোল্ড স্রোত বা শীতল স্রোত। ক্লিয়ার? তাহলে আমাদের পশ্চিমা স্রোত কিভাবে তৈরি হলো, সেম জিনিস কিন্তু আটলান্টিকের মতোই। বললাম যে আগের দিনই বলেছিলাম, একটা স্রোত পড়া হয়ে গেলে, মাথায় ঢুকে গেলে অটোমেটিক্যালি স্রোত জিনিসটা আমার মাথায় ঢুকে যাবে, নামগুলো হয়তো মনে রাখতে হবে। এবার দেখো, এই যে শীতল পেরু স্রোত বা হামবোল্ট স্রোত, তোমাকে যদি একটা শর্ট প্রশ্ন দেয় যে আমাদের হামবোল্ট স্রোতের সাথে বা পেরু স্রোতের সাথে কোন স্রোতকে মানে কোন স্রোতের মধ্যে মিল দেখানো যদি বলা হয়, মানে কোন স্রোতটা সেম, প্রায় পেরু স্রোতের মতো সেম স্রোত কোনটা যদি বলা হয়, তোমার আনসার কি হবে? বেঙ্গুয়েলা। বেঙ্গুয়েলা কারেন্ট। বেঙ্গুয়েলা স্রোত কিন্তু। তাহলে এটা কিন্তু মানে তোমরা যখন ওয়ার্ল্ড জিওগ্রাফি বলেও তো আমাদের একটা পার্ট আছে, মানে কম্পিটিটিভ এক্সামে, সেখানেও কিন্তু স্রোত দিয়ে কিন্তু প্রশ্ন হয়, কিন্তু এই প্রশ্নটা কিন্তু থাকে। তো আমাদের বিশেষ করে পুলিশের ক্ষেত্রেও থাকে। তো আমাদের যদি বলা হয় যে পেরু স্রোতের সাথে সেম কোন স্রোতটা আমরা তুলনা করতে পারি, সেটা হচ্ছে আমাদের বেঙ্গুয়েলা স্রোত। এবার দেখো, আমি আটলান্টিক পড়ানোর সময় বলেছিলাম একটা কথা, যে যখন কোনো একটা শীতল স্রোত, কি বললাম, যখন কোনো একটা শীতল স্রোত একটা ল্যান্ডের পাশ দিয়ে যাবে, সেখানে কি তৈরি হয়, মরুভূমি। ডেজার্ট ফরমেশন। তাহলে এখানটাও এই শীতল পেরু স্রোত বা হামবোল্ট স্রোত একটা মরুভূমি তৈরি করে দক্ষিণ আমেরিকার এখানটায়, এখানটা একটা মরুভূমি তৈরি করে, ঠিক এরকম জায়গায় মরুভূমি তৈরি করে। সেই মরুভূমির নাম কি, আটাকামা মরুভূমি, আমরা নাম শুনেছি হয়তো, একদম শুষ্ক মরুভূমি, আটাকামা মরুভূমি। এই আটাকামা মরুভূমি আমাদের তৈরি করে। তাহলে কোন স্রোতের ফলে দক্ষিণ আমেরিকার এখানে যে আটাকামা মরুভূমি তৈরি হয়, সেই মরুভূমিটা তৈরি হওয়ার পিছনে কোন স্রোত দায়ী, শীতল পেরু স্রোত। কেন? কারণ শীতল স্রোতে আমরা জানি জলীয় বাষ্প থাকে না, আর জলীয় বাষ্প না থাকলে বৃষ্টিপাতও হবে না, শুষ্ক তৈরি হবে। এর জন্য আমাদের পেরু স্রোত বা হামবোল্ট স্রোতের ফলে দক্ষিণ আমেরিকার এখানে যে মরুভূমিটা তৈরি হয়, দ্যাট ইজ কল আটাকামা ডেজার্ট বা
আটাকামা মরুভূমি। যেমন বেঙ্গুয়েলা স্রোত কোন মরুভূমি তৈরি করেছিল আমাদের? বেঙ্গুয়েলা স্রোত কালাহারি, নামিবা। নামিবা মরুভূমি কিন্তু আমরা দেখেছিলাম ওখানটায়। এবার এই স্রোতটা আমাদের পেরু স্রোত যখন উত্তর দিকে যাচ্ছে, দেখো এখানটা একটা জিনিস লক্ষ্য করো, যখন একটা স্রোত উত্তর দিকে এরকম ভাবে যাবে বা দক্ষিণ দিকে এরকম ভাবে নামবে, তখন কি হয় যে নিচের যে জলটা, সমুদ্রের যে নিচের জলটা উপরের দিকে উঠে আসে, মানে সমুদ্র জলে ঊর্ধ্বমুখী প্রবাহ এখানটায় লক্ষ্য করা যায়। এই স্রোতটা যেহেতু দেখো উপরের দিকে এরকম ভাবে উঠছে, তার মানে নিচের সমুদ্রের যে নিচের জলটাও কিন্তু উপরের দিকে এরকম ভাবে উঠে আসে, আপওয়েলিং হয়, বা সমুদ্র জলে ঊর্ধ্বমুখী প্রবাহ কিন্তু লক্ষ্য করা যায়। আর যেহেতু সমুদ্রের যে নিচের জলটা উপরের দিকে উঠে আসবে, তার মানে নিচে যে সমস্ত পুষ্টি পদার্থগুলো থাকে সমুদ্রের নিচে, তাহলে সেই পুষ্টি পদার্থগুলো জলের সাথে উপরে উঠে আসবে। এর ফলে যখনই পুষ্টি পদার্থ উপরের দিকে উঠে আসবে, তার মানে এখানে মৎস্য চাষ বা মাছ, সামুদ্রিক মাছ চাষের জন্য কিন্তু এটা খুব বিখ্যাত এই জায়গাটা। এটা উপরে যে নিচের পুষ্টি পদার্থগুলো কিন্তু উপরের দিকে উঠে আসে। এই হচ্ছে আমাদের শীতল পেরু স্রোত। যে কথাগুলো বললাম সমস্ত কিছু নোটে লেখা আছে, জাস্ট বিষয়টা একবার বুঝে নিই। এবার এই যে এল নিনোর ব্যাপারটা বললে, এটা একটু আলোচনা করে দিই। এল নিনো, এটা আমরা, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এল নিনো আমরা যখন ক্লাইমেট পড়ি সেখানেও আমি বলেছিলাম। তো এইখানটা এবার ভালো করে জিনিসটা বুঝতে পারবে এল নিনো জিনিসটা কি। এল নিনো কি? এল নিনো হচ্ছে, দেখো আমাদের পেরু স্রোতের ঠিক উল্টোটা। পেরু স্রোত কি? যে শীতল পেরু স্রোত বা শীতল হাম্বলট স্রোত কি, যেটা উত্তর মুখে প্রবাহিত। আমাদের শীতল পেরু স্রোত যদি তোমাকে বলে, তুমি কি লিখবে? শীতল পেরু স্রোত হচ্ছে যে আমাদের একটা উত্তরমুখী প্রবাহ যে স্রোতটা, কারণ পেরু স্রোত দেখছি আমরা উত্তর দিকে যাচ্ছে এবং সেটা শীতল স্রোত। কিন্তু কখনো কখনো এর বিপরীত প্রতিক্রিয়া কিন্তু তৈরি হয়। কি বিপরীত প্রতিক্রিয়া? এই স্রোতটা উপরের দিকে না গিয়ে কিছু কিছু সময় আমাদের ঠিক উপর থেকে নিচের দিকে একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়। উষ্ণ স্রোত, উষ্ণ স্রোত স্যার, উষ্ণ কোথায় থেকে এলো? উপর থেকে আসছে। উপর থেকে আসছে মানে নিরক্ষরেখা থেকে আসছে, আর নিরক্ষরেখা মানেই আমরা জানি গরম। তো আমাদের পেরু স্রোত আমরা জানি যেটা উত্তরমুখী প্রবাহিত, এবং পেরু স্রোত শীতল স্রোত। কিন্তু কোনো কোনো সময় এর বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়, অর্থাৎ একটা উষ্ণ স্রোত দক্ষিণমুখী, দেখো এবার কিন্তু দক্ষিণ দিকে আসে, এই দক্ষিণমুখী প্রবাহ দেখা যায়, সেটাকে বলা হয় এল নিনো। তাহলে এল নিনো হচ্ছে পেরু স্রোতের ঠিক উল্টো, ঠিক বিপরীত। অর্থাৎ পেরু স্রোত শীতল স্রোত উত্তরমুখী, আর ঠিক তার উল্টোটা উষ্ণমুখী, দক্ষিণ দিকে যে উষ্ণমুখী স্রোতটা প্রবাহিত হয় সেটা হচ্ছে এল নিনো। এবং এল নিনো যেটা স্পেনীয় শব্দ, এল নিনো কথার অর্থ হচ্ছে চাইল্ড খ্রিস্ট বা শিশু খ্রিস্ট আমরা বলি, বা দুরন্ত বালক বলি। এটা নোটেও আছে। তাহলে এল নিনো কি? পেরু স্রোতের ঠিক উল্টো প্রতিক্রিয়া। এবং এল নিনো আমরা জানি যে এল নিনো এটা তো উষ্ণ দক্ষিণমুখী স্রোত, এটা আমরা জানি। এবং এল নিনো এটা কিন্তু প্রতি বছর দেখা যায় না, প্রায় 2 থেকে 7 বছর অন্তর আমরা দক্ষিণ গোলার্ধে, এটা দক্ষিণ গোলার্ধেই আছে। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? আমার এখানে শো করছে না, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আচ্ছা, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে তো। আর না দেখা গেলে বলবে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি না এটা। তো বিষয়টা হচ্ছে যে এল নিনো এটা তো আমরা জানি একটা অস্থির স্রোত, স্থির নয়, অস্থির। কারণ এটা উষ্ণমুখী, হঠাৎ করে দক্ষিণ দিকে আসছে, তাহলে উষ্ণ দক্ষিণমুখী একটা সমুদ্র স্রোত, সেটা হচ্ছে এল নিনো। এবার এল নিনো এটা কিন্তু প্রতি বছর দেখা যায় না। কি বললাম? এল নিনো যেটা কিন্তু একটা প্রতি বছর দেখা যায় না। এটা 2 থেকে 7 বছর অন্তর আমরা দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে ডিসেম্বর মাসে দেখতে পাই। মানে এটা উৎপত্তি হয় যদি কবে, যদি বলা হয় দক্ষিণ গোলার্ধে হয়, সেটা তো কোনো প্রশ্ন নেই, কারণ আমরা দক্ষিণ গোলার্ধেই আছি, নিরক্ষরেখার নিচে আছি। তাহলে এটা আমাদের দক্ষিণ গোলার্ধে তৈরি হয়। কবে তৈরি হয় যদি আমরা বলি, দক্ষিণ গোলার্ধে তৈরি হয়। এবং কবে তৈরি হয়? দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর মাসে। এবার আমাকে বলো, দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর মাস গরমকাল নাকি শীতকাল?
গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল, কারণ সূর্য চলে গেছে ওখানটায়, গ্রীষ্মকাল। আমাদের ডিসেম্বর মাস তো উত্তর গোলার্ধে ঠান্ডা, আমাদের ঠান্ডা, আমরা তো উত্তর গোলার্ধে থাকি। আর ডিসেম্বর মাস দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল, গরমকাল। বড়দিন সেলিব্রেট হয় অস্ট্রেলিয়ায়, যে এখানটায় সূর্য লম্বাভাবে কিরণ দেয়। তো এই বিষয়টা হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর মাস গ্রীষ্মকালে কিন্তু এটা তৈরি হয়, এবং এর ফলেই দেখবে যদি এল নিনো দেখা যায়, তার জন্যই আর এল নিনো এমন একটা জিনিস, পুরো পৃথিবীর জলবায়ুর উপর প্রভাব পড়ে। কারণ এটা এমন একটা জিনিস, হঠাৎ করে আসে একটা স্রোত তৈরি হয়, উষ্ণ স্রোত, পৃথিবীর পুরো জলবায়ুটাকে একটা মানে জলবায়ুর একটা পরিবর্তন কিন্তু ঘটে দেয়। এল নিনো প্রভাব কিন্তু বিশাল। এল নিনো আমরা পরেও পড়বো, এবং এর ফলেও দেখবে যে আমাদের দার্জিলিংও কিন্তু বৃষ্টিপাত হয়, যে যখন এল নিনোটা হয়। এল নিনো তো সবসময় হয় না, দার্জিলিংয়েও সবসময় বৃষ্টিপাত হয় না ডিসেম্বর মাসে, আর ডিসেম্বর মাসেই হবে, আর এল নিনো তো ডিসেম্বর মাসেই হয়। তো এই ব্যাপার যে এল নিনো হচ্ছে পেরু স্রোতের ঠিক উল্টো একটা প্রতিক্রিয়া। পেরু স্রোত উত্তরমুখী শীতল, আর এল নিনো হচ্ছে দক্ষিণমুখী উষ্ণ, এই ব্যাপারটা। তাহলে আমাদের পেরু স্রোতটা কিন্তু হলো, দুটো স্রোত আমরা পড়লাম, পশ্চিমা স্রোত আর পেরু স্রোত। এবার পেরু স্রোত দেখো নিরক্ষরেখার কাছাকাছি চলে গেল, এই যে নিরক্ষরেখা, নিরক্ষরেখা নিরক্ষরেখার কাছাকাছি চলে গেল। যখনই নিরক্ষরেখার কাছাকাছি চলে এলো, সে কিন্তু আর নিরক্ষরেখা ক্রস করে উত্তর দিকে যেতে পারে না। কেন যেতে পারে না? দক্ষিণ পূর্ব আয়ন সাউথ বায়ুর ওয়েস্ট। কবলে পড়ে যায়। কারণ অলরেডি এখানে কি জানি আমরা, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আছে, যেটা আমি আটলান্টিক মহাসাগরে দেখিয়েছিলাম। এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর ফলে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তো নিরক্ষরেখা এখানে মিট করে, আমরা জানি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তো নিরক্ষরেখায় মিট করে। আর এই সাইডে আছে উত্তর পূর্ব আয়ন বায়ু। তো উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু একে অপরে মিট করে কোথায়? নিরক্ষরেখার এখানটায়। তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কি করে? এই পেরু স্রোতকে নিজের দিকে টেনে নেয়, এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেহেতু নিরক্ষরেখা ক্রস করে যায় না, ফলে পেরু স্রোতকেও সে যেতে কিন্তু দেয় না। তখন পেরু স্রোতটা বাধ্য হয়ে নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এটা তো পূর্ব দিক, আর এটা পশ্চিম দিক। পূর্ব থেকে পশ্চিম দিকে এরকম ভাবে প্রবাহিত হয়, এবং এই স্রোতটা যেহেতু নিরক্ষরেখার কাছে দিয়ে প্রবাহিত হচ্ছে, তার জন্য এই স্রোতের নাম হয়ে গেল নিরক্ষীয় স্রোত। তাহলে পেরু স্রোত, তারপরে নাম হয়ে গেল কি? নিরক্ষীয় স্রোত। এবং কোন নিরক্ষীয় স্রোত? দক্ষিণ নিরক্ষীয় স্রোত, যেহেতু নিরক্ষরেখা দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এবার চলে আসি 3 নম্বর স্রোত পড়বো, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত উষ্ণ হবে না শীতল হবে? ওয়ার্ম হবে। হ্যাঁ, উষ্ণ হবে। তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত কিন্তু আমরা পেলাম। আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা নিরক্ষরেখা দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত অ্যাকচুয়ালি 5 ডিগ্রি নর্থ থেকে, মানে 5 ডিগ্রি নর্থ, এখানে যদি 5 ডিগ্রি নর্থ দেখি, 5 ডিগ্রি নর্থ থেকে এখানে এরকম, মানে তার এরিয়াটা যদি দেখি 20 ডিগ্রি, 5 ডিগ্রি নর্থ থেকে 20 ডিগ্রি মতো, 20 ডিগ্রি সাউথ, 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর কিন্তু এটা প্রবাহিত হয়, এই স্রোতটা, দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা টোটালটা। তো বেশিরভাগ দক্ষিণ দিকেই প্রবাহিত হয়, 20 ডিগ্রি দক্ষিণ। এবার দেখো এই স্রোতটা চলে আসছে কোথায়? এটা কি? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তার মানে এবার এই স্রোতটা আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে আসে, পূর্ব থেকে পশ্চিম দিকে এসে এই অস্ট্রেলিয়ার এখানটায়, যে অস্ট্রেলিয়ার এই উপকূলের এখানটায়, মানে এখানে যে বিভিন্ন ধরনের আইল্যান্ড গুলো আছে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, এটা তো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার এই পার্টটা পূর্ব, এই পার্টটা পশ্চিম। তো অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এসে এখানে কি করে? বাধা পায়। এই বাধা পেয়ে এটা কিন্তু 3টে পার্টে বিভক্ত হয়ে যায়। কি বললাম? বাধা পেয়ে 3টে পার্টে বিভক্ত হয়ে যায়। একটা পার্ট, একটা পার্ট অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর এরকম ভাবে প্রবাহিত হয়, একটা পার্ট, একটা পার্ট। আর আরেকটা পার্ট যেটা নিরক্ষরেখা ক্রস করে উপরের দিকে এখানে চলে যায়, এরকম ভাবে উপরের দিকে চলে যায়। আর আরেকখানা পার্ট যদি বলি, সেটা আমাদের, এটা হচ্ছে নিউ গিনি। এই যে এটা কি? নিউ গিনি আইল্যান্ড, নিউ গিনি, এটা হচ্ছে আমাদের নিউ গিনি, আর এটা অস্ট্রেলিয়া। এই নিউ গিনি আর অস্ট্রেলিয়ার মিডিল বরাবর এরকম ভাবে চলে যায় আর একটা স্রোত ভারত মহাসাগরের দিকে।
এটা তো ভারত মহাসাগর, এই যে ইন্ডিয়া, এটা হচ্ছে ভারত মহাসাগরের দিকে কিন্তু চলে যায় একটা পার্ট। এবং এটা পড়বো যখন ভারত, মনে রাখবে যখন ভারত মহাসাগর পড়বো তখন কিন্তু এই স্রোতটা কিন্তু আমাদের আসবে, কিন্তু এই কথাটা কিন্তু মনে থাকে যেন। এই যে আমাদের প্রশান্ত মহাসাগরে যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে মিডিল শাখাটা নিউগিনি আর অস্ট্রেলিয়ার মিডিল বরাবর ভারত মহাসাগরের দিকে চলে গেল, আমরা যখন ভারত মহাসাগরের স্রোত পড়বো তখন কিন্তু এই স্রোতটা কিন্তু আমাদের আসবে, এটা যেন মাথায় থাকে। এই স্রোতটা ভুলে গেলে হবে না। তাহলে আমরা কি কি পড়লাম? একটা পার্ট চলে গেল অস্ট্রেলিয়ার পূর্ব দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এই স্রোতটার নাম কি? পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট। তাহলে আমাদের 3 নাম্বার এখানে হলো। 4 নাম্বার যদি আমরা পড়ি, পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, পূর্ব অস্ট্রেলীয় স্রোত। তাহলে আমরা 4 নাম্বার স্রোত পেলাম কি? পূর্ব অস্ট্রেলীয় স্রোত। বলতো পূর্ব অস্ট্রেলীয় স্রোত উষ্ণ হবে না শীতল হবে? ওয়ার্ম হবে। এটা ওয়ার্ম হবে। কেন? কারণ এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে তৈরি হচ্ছে, আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত তো উষ্ণ স্রোত। বোঝা গেল? এই গেল আমাদের দক্ষিণ প্রশান্ত মহাসাগর স্রোত। তাড়াতাড়ি হয়ে গেল না? কেন হলো? এই যে আটলান্টিক মাথায় আছে আমার। তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আমরা ফার্স্ট কি পড়লাম? আমাদের কুমেরু স্রোত বা কুমেরু মহাসাগর থেকে একটা স্রোত তৈরি হয়, এবং সেই স্রোতটা পশ্চিমা বায়ুর ফলে আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, এবং পূর্ব দিকে গিয়ে আমরা দেখলাম দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূলে বাধা পায়। 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এটা বাধা পেয়ে এটা দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। একটা পার্ট হর্ন অন্তরীপ ক্রস করে আটলান্টিক মহাসাগরে চলে যায়, আর একটা পার্ট দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়, এবং এই পার্টটা বা এই স্রোতটা বা এই শাখাটা চিলি এবং পেরুর পাশ দিয়ে প্রবাহিত হয়। এর জন্য এই স্রোতের নাম হয়ে গেল পেরু স্রোত। এবং পেরু স্রোত সেটা কিন্তু কোল্ড স্রোত, কারণ এটা আমাদের পশ্চিমা স্রোত থেকে কিন্তু তৈরি হচ্ছে, আর পশ্চিমা স্রোত তো কুমেরু মহাসাগর থেকে তৈরি হয়, তার মানে টোটালটাই ঠান্ডা। এবং আমাদের এই পেরু স্রোত দেখো উত্তর দিকে যাচ্ছে, ফলে এখানে একটা আপওয়েলিং হয়, মানে নিচের ঠান্ডা জল বা নিচের জল উপরের দিকে উঠে আসে। ফলে সমুদ্রের নিচের জল যখন উপরের দিকে উঠে আসবে, ফলে নিচে যে পুষ্টিকর পদার্থগুলো থাকে সেগুলো উপরের দিকে উঠে আসবে। ফলে যেখানে এর ফলে এখানে মাছ উৎপাদন বা মৎস্য চাষের জন্য বিখ্যাত, মাছের ভালো ভালো খাবার এখানে পাওয়া যায়। ওরকম নিচের যে পুষ্টিকর খাবারগুলো উপরের দিকে উঠে আসে, যা মাছের কিন্তু খাবার ওগুলো, তার জন্য এখানে মাছ চাষের জন্য বিখ্যাত এই জায়গাটা। এবং আমরা জানি যখন কোনো একটা শীতল স্রোত কোনো একটা ল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হবে, সেখানটায় কি তৈরি হয়? মরুভূমি তৈরি হয়। এবং এই শীতল পেরু স্রোত, যার আরেকটা নাম হচ্ছে হামবোল্ট স্রোত বলা হয়, ভন হামবোল্টের নাম অনুসারে একে হামবোল্ট স্রোত বলা হয়। এই স্রোতের ফলে এখানে আটাকামা মরুভূমি কিন্তু তৈরি হয় দক্ষিণ আমেরিকার। এবং এই স্রোত যখন আরো উপরের দিকে যায়, তখন এটা নিরক্ষরেখা ক্রস করে উপরে, নিরক্ষরেখা ক্রস করে যেতে পারে না, কারণ এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর কবলে পড়ে যায়। এর ফলে এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর জন্য এটা নিরক্ষরেখা ক্রস করে না গিয়ে নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এবং দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয় নিরক্ষরেখার এই স্রোতের নাম হয়ে গেল দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেহেতু নিরক্ষরেখার কাছ দিয়ে প্রবাহিত হয়, তাই এর জন্য এই স্রোতটা উষ্ণ স্রোত। এবং এটা পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে যখন অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের কাছে আসে, তখন এটা বাধা পেয়ে এটা তিনটে পার্টে বিভক্ত হয়ে যায়, তিনটে শাখায় বিভক্ত হয়ে যায়। একটা শাখা নিরক্ষরেখা ক্রস করে তো উপরের দিকে চলে যায়, আর একটা শাখা অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয়, যেটাকে বলবো পূর্ব অস্ট্রেলিয়া স্রোত। আর আরেকটা শাখা নিউ গিনি, এই যে আইল্যান্ড নিউ গিনি এবং অস্ট্রেলিয়ার মিডিল বরাবর প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে। এবং আমরা এই পূর্ব অস্ট্রেলীয় স্রোত এর যদি স্পিড যদি আমরা দেখি, গতিবেগ যদি আমরা বলে দিই, সেটা কত হবে? প্রায় 4 থেকে 5.5 কিলোমিটার, 5.5 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 4 থেকে 5.5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের পূর্ব অস্ট্রেলীয় স্রোতের গতিবেগ। আর এর যদি বিস্তারটাকে বলি, এই যে বিস্তার কত হবে? এর প্রায় বিস্তার যদি দেখি 100 কিলোমিটার মতো এর বিস্তার।
100 কিলোমিটার মতো বিস্তার, লবণতার পরিমাণ প্রায় স্যালিনিটি যদি বলি 35 থেকে 36%, 36%, 35 to 36% মতো স্যালিনিটি বা লবণের পরিমাণ রয়েছে আমাদের ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্টে। এবং এটা 32 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয় ঠিক এরকম জায়গায় এটা 32 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার কাছে এসে এটা দুর্বল হয়ে যায়। পূর্ব অস্ট্রেলীয় স্রোতটা 32 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার কাছে এসে এটা দুর্বল হয়ে যায়, এবং দুর্বল হয়ে যাওয়ার পর এই যে তার যে বাকি যে জলরাশিগুলো থাকলো সেটা শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই পশ্চিমা স্রোতের সাথেই কিন্তু মিলিত হয়। যেমন আমরা ব্রাজিল স্রোত পড়েছিলাম, সে শেষ পর্যন্ত সেই পশ্চিমা স্রোতের সাথে মিলিত হচ্ছিল, ঠিক তেমনই এখানে পূর্ব অস্ট্রেলীয় স্রোতটাও শেষ পর্যন্ত এটা 32 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এটা দুর্বল হয়ে যায়, তার স্পিড কমে যায়, এবং বাকি যে জলরাশি পড়ে থাকে স্পিড তো কমে গেল, তারপর এটা শেষ পর্যন্ত গিয়ে পশ্চিমা স্রোতের সাথেই কিন্তু মিলিত হয়। এবং এটাকে তাসমান স্রোত বলা হয়, কারণ এটা যে তাসমান, এই জায়গাটা যে তাসমান আইল্যান্ড, তাসমান, এই তো তাসমানের পাশ দিয়ে প্রবাহিত হয়, এই যে অবশিষ্ট স্রোতটাকে তাসমান স্রোত কিন্তু বলা হয়। তো এটা মনেও রাখতে পারো, না রাখলে অসুবিধা নেই। এই গেল আমাদের দক্ষিণ প্রশান্ত মহাসাগর স্রোত। তার মানে এখানটাও যদি আমরা দেখে নিই যে এটা ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা মাথায় রাখতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু হবে আমাদের আটলান্টিকের মতো। কারণ দেখো অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকে উল্টো দিকে কিন্তু এরকম ভাবে ঘুরছে, ক্লকওয়াইজ যেতে হতো তাহলে এরকম ভাবে ঘুরতো। তাহলে আমাদের দক্ষিণ প্রশান্ত মহাসাগর স্রোতগুলো কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে চক্রাকারে আবর্তিত হয়। এবার চলে আসি নর্থ প্যাসিফিক ওশান কারেন্টস। বলো এটা ক্লিয়ার প্রত্যেকের? দক্ষিণ নিরক্ষীয়, এই দক্ষিণ প্রশান্ত, নাকি সব মাথার উপর দিয়ে গেল? হ্যাঁ স্যার বুঝেছি। বাকিদের? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। তাহলে আমি এটা কিন্তু মুছে দিলাম। এখানে লিখে এবার দেখো আমাদের নর্থ প্যাসিফিক ওশান কারেন্টস এখানে দেখে দিই। এবার নর্থ প্যাসিফিক ওশান কারেন্টস, তাহলে 1 নম্বর কি স্রোত লিখবো বলো তো, এবার তোমরাই বলো 1 নম্বর স্রোতের নাম কি হবে আমার নর্থ প্যাসিফিক ওশান কারেন্টস এর, বলো। নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট। হ্যাঁ, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, ভেরি গুড। নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, আমি পুরোটা লিখছি না, মানে উত্তর নিরক্ষীয় স্রোত। এবার আমরা পড়বো কি নিরক্ষরেখার উপরে উত্তর নিরক্ষীয় স্রোত। এবার এখানে একটা জিনিস দেখবে যে আমাদের মেক্সিকো কোনটা বলতো, মেক্সিকো এই সাইডে তো মেক্সিকো, এই যে এটা মেক্সিকো তো, বলো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, ক্যারিবিয়ান সির উপরে গলফ অফ মেক্সিকো। হ্যাঁ, এটা হচ্ছে মেক্সিকো। এটা যেমন এখানে যেমন ক্যালিফোর্নিয়া, এই যে এই পার্টগুলো, এটা হচ্ছে মেক্সিকো। মেক্সিকোর এখানটা একটা জায়গা আছে মেক্সিকোর, যেটাকে বলা হয় রেভিল্লা, রেভিল্লা গিগিদো বলে একটা আইল্যান্ড পাবো এখানটায়। এটা লেখা আছে নোটে, রেভিলা গিগিদো, কি নাম, রেভিল্লা। তোমরা যদি মানে ম্যাপটা থাকে তাহলে একটু দেখতে পারো, এটা ম্যাপ দেখে পড়লে কি মনে থাকবে, মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না। দেখবে এটা আমাদের মেক্সিকোর ঠিক এই বাঁ দিকে এখানটায় পাবে রেভিল্লা গিগিদো বলে একটা জায়গা।
অর্থাৎ আমাদের যে নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোতটা আমরা পড়ছি, সে উত্তর নিরক্ষীয় স্রোত কি মেক্সিকোর যে রেভিল্লা গিগিদো, এই মেক্সিকো রেভিল্লা গিগিদো আইল্যান্ড দ্বীপ থেকে এটা শুরু হচ্ছে বা তৈরি হচ্ছে। তারপরে এটা আমাদের নিরক্ষরেখার, উত্তর নিরক্ষরেখার পাশ দিয়ে প্রবাহিত হয়, বা উত্তর নিরক্ষরেখার কাছ মানে কাছ দিয়ে প্রবাহিত হয়, কাছাকাছি প্রবাহিত হয়। তারপরে এটা ফাইনালি কতটা পর্যন্ত প্রবাহিত হচ্ছে সেটা যদি আমরা বলি, এখানে তো মিলিত হয়। আর এটা হচ্ছে আমাদের কি বলতো, এই জায়গাটা, এই আইল্যান্ডটার নাম কি? জাপান। হ্যাঁ, জাপান। জাপান তো এখানটায়। এটা কি? এটা নিউ গিনি, এটা কি? কোরিয়া কোরিয়া হ্যাঁ, কোরিয়া তো। না, এই জায়গাটা কি ফিলিপাইন্স, 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 হ্যাঁ। এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের ফিলিপাইন্স। তার মানে আমাদের যদি বলি উত্তর নিরক্ষীয় স্রোতের জায়গাটা যদি আমরা বলি, যে উত্তর নিরক্ষীয় স্রোত কোথায় থেকে তৈরি হচ্ছে, আমাদের মেক্সিকো থেকে, মেক্সিকোর রেভিল্লা গিগিদো দ্বীপ থেকে ফিলিপাইন্স পর্যন্ত কিন্তু প্রবাহিত হচ্ছে। মানে টোটাল দেখো জায়গাটা আমি বলে দিলাম। উত্তর নিরক্ষীয় স্রোত মানে তোমার লেখাটা শুরু হবে যে উত্তর নিরক্ষীয় স্রোত 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে, এটা যদি বলি 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা 20 ডিগ্রি নর্থ, তো এটা 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে মেক্সিকোর রেভিল্লা গিগিদো দ্বীপ থেকে ফিলিপাইন্স দ্বীপ পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এই উষ্ণ স্রোতটার নামই হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। এটা অবশ্যই উষ্ণ স্রোতই হবে, কারণ নিরক্ষরেখার কাছ দিয়ে প্রবাহিত হয়। এই স্রোতটা টোটাল দৈর্ঘ্য যদি আমাদের বলি, দৈর্ঘ্য সেটা হচ্ছে 12,000 কিলোমিটার। 12,000 কিলোমিটার তার টোটাল দৈর্ঘ্য, এবং গতিবেগ 20 থেকে 30 কিলোমিটার, স্পিড হচ্ছে 20 থেকে 30 কিলোমিটার পার ডে। পার ডে নোটে পাবে সব, 20 থেকে 30 কিলোমিটার তার গতিবেগ টোটালটা। তাহলে উত্তর নিরক্ষীয় স্রোত আমরা পড়লাম রেভিল্লা গিগিদো আইল্যান্ড থেকে মেক্সিকোর 20 ডিগ্রি অক্ষরেখার রেভিল্লা গিগিদো দ্বীপ থেকে ফিলিপাইন্স দ্বীপ পর্যন্ত বিস্তৃত বা প্রবাহিত হয়, এবং এটার লেন্থ 12,000 কিলোমিটার, স্পিড 20 থেকে 30 কিলোমিটার পার ডে। এবার দেখো, আমাদের শেষ পর্যন্ত তো এতটা পর্যন্ত প্রবাহিত হয়, কিন্তু আমাদের উত্তর নিরক্ষীয় স্রোতটা যখন প্রবাহিত হচ্ছে, তখন সেই উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে আরেকটা স্রোত মিশে যায়। এই যে আরেকটা স্রোত মিশে যায়, সেই স্রোতটার নাম কি? আমাদের দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তরমুখী শাখাটা মিলিত হচ্ছে আমাদের উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে। কারণ এটা ছিল আমাদের দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আর দক্ষিণ নিরক্ষীয় স্রোতে এটা উত্তরমুখী শাখা, উত্তর দিকে যাচ্ছে। সেই উত্তরমুখী শাখাটা আমাদের উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। মিলিত হয়ে এটি দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। কি বললাম? মিলিত হয়ে এটি দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। এবার দুটো পার্টে বিভক্ত তো হয়ে গেল, এই জায়গাটার নাম কি? আমি কি বললাম? জাপান। এই জায়গাটার নাম কি? জাপান। আমি যেই লিখে দিলাম শুধু জাপান। তার মানে একটা শাখা, এই উত্তর নিরক্ষীয় স্রোতের একটা শাখা জাপানের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়। দেখো, এটা তো জাপান, এটা হচ্ছে পূর্ব উপকূল। একটা পার্ট জাপানের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়। এই যে পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হলো, এই স্রোতটার নাম হচ্ছে জাপান স্রোত বা কুরোশিও স্রোত। কি বললাম? এই স্রোতটার নাম হচ্ছে জাপান স্রোত বা কুরোশিও স্রোত। এটাকে বলা হচ্ছে জাপান স্রোত বা কুরোশিও, SHIO, কুরোশিও বা জাপান স্রোত, দুটোই লেখা আছে নোটে, কুরোশিও স্রোত। তার মানে উত্তর নিরক্ষীয় স্রোতটা দুটো পার্টে বিভক্ত হয়ে গেল যখন উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তরমুখী শাখাটা মার্জ করে, তখন এটা দুটো পার্টে মিলিত হয়। দুটো পার্টের মধ্যে একটা শাখা জাপানের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়, দ্যাট ইজ কল্ড জাপান স্রোত বা জাপান কারেন্ট বা কুরোশিও কারেন্ট। আর আরেকটা পার্ট যেটা জাপানের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়, এরকম, এই যে জাপানের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত, এটা তো জাপান। তাহলে পূর্ব উপকূল দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয় জাপানের, সেটা হচ্ছে জাপান স্রোত বা কুরোশিও স্রোত। আর যেটা পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়, সেই স্রোতটার নাম হচ্ছে সুশিমা স্রোত। এই স্রোতটার নাম হচ্ছে সুশিমা স্রোত। সুশিমা, TS,
SHIMA, সুষিমা স্রোত। সুষিমা স্রোত তার মানে দুটো স্রোত, একটা কুরেশীয় স্রোত বা জাপান স্রোত আর একটা সুষিমা স্রোত। যদি তোমাকে বলে কুরেশীয় স্রোত কি, কুরেশীয় স্রোত হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোতের যে শাখাটি জাপানের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয় সেটা কুরেশীয় স্রোত বা জাপান স্রোত। আর সুষিমা স্রোত কি, যে শাখাটি জাপানের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয় সেটা হচ্ছে সুষিমা স্রোত। খেয়াল রাখবে এই যে সুষিমা স্রোত এটা উত্তর নিরক্ষীয় স্রোত থেকে তৈরি হয়, কিন্তু এই পার্টটা অ্যাকচুয়ালি এখান থেকে ক্রিয়েট হয়। আমি তো এখানটায় দেখিয়ে দিলাম এই পার্টটা, এখানটা এই স্রোতটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে এরকম জায়গা থেকে, এই যে এরকম জায়গা থেকে তৈরি হয়। তার জন্য এটাকে বলা হয় কুরেশীয় স্রোতের আরেকটা শাখা জাপানের পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়। আমরা কি পড়লাম, উত্তর নিরক্ষীয় স্রোতটা দুটো পার্টে বিভক্ত হলো, একটা কুরেশীয় স্রোত একটা সুষিমা স্রোত, কোনো প্রবলেম নেই। কিন্তু এই স্রোতটা যেহেতু এখান থেকে তৈরি হয় তার জন্য এটাকে কোনো কোনো জায়গায় বলা হয় এটা কুরেশীয় স্রোতেরই একটা পার্ট। সুষিমা স্রোতকে আবার কুরেশীয় স্রোতেরও একটা পার্ট কিন্তু ধরা হয়। তো এটা ওরকম কোনো প্রবলেম নেই, তুমি যেভাবে লিখতে পারো। তুমি লিখতে পারো সুষিমা স্রোত কুরেশীয় স্রোতের একটা পার্ট যেটা জাপানের পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়, অথবা তুমি এটাও লিখতে পারো উত্তর নিরক্ষীয় স্রোতের একটা পার্ট যেটা জাপানের পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয় সেটা সুষিমা স্রোত, আর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয় কুরেশীয় স্রোত। এবার মজার বিষয় হচ্ছে এই দুটো স্রোত এবার মিলিত হয়। এই যে এই দুটো স্রোত, এই যে কুরেশীয় স্রোত এবং সুষিমা স্রোত মিলিত হয়, এই মিলিত নামটা জাপান স্রোত নামেই চলতে থাকে কিছুটা। এবার জাপান স্রোত থেকে চলতে থাকার ফলে এবার দেখো এই দিক দিয়ে কোন বাতাস আসছে, আমার পশ্চিমা বাতাস। এই পশ্চিমা বাতাসের কবলে পড়ে যায় এই জাপান স্রোতটা, তখন সে আর উপরের দিকে যেতে পারবে না, তখন তার একদম মাথা এরকম হাত দিয়ে চেপে এরকম মুখ করে দেয় পশ্চিমা বাতাস, তখন সে এই উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে এরকম ভাবে প্রবাহিত হতে শুরু করে। এই যে উত্তর পূর্ব বা পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করে, যেটা একদম আমাদের উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর মানে যে কানাডা পর্যন্ত এরকম ভাবে প্রবাহিত হয়, এই স্রোতটাকে বলা হচ্ছে কি স্রোত বলবো, এটাকে উত্তর প্রশান্ত মহাসাগরীয় ড্রিফট। যেমন আমরা আটলান্টিকের ক্ষেত্রেও পড়েছিলাম সেম জিনিস। তাহলে আমাদের এবার নেক্সট পড়বো, তাহলে প্রথমে বললাম নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, 2 নাম্বার পড়লাম কুরেশীয় স্রোত, 3 নাম্বার সুষিমা স্রোত, আর 4 নাম্বার আমরা পড়বো কি নর্থ প্যাসিফিক ওশান ড্রিফট বা উত্তর প্রশান্ত মহাসাগরীয় ড্রিফট। ড্রিফট মানে কারেন্ট। নর্থ প্যাসিফিক ওশান ড্রিফট। Sir, North Atlantic Ocean Drift. হ্যাঁ, North Atlantic Ocean Drift হবে। নর্থ আটলান্টিক Ocean Drift. স্যার প্যাসিফিকইটাও হবে। তো আটলান্টিক কি প্যাসিফিক হবে স্যার? পড়ছি, এটা তো প্রশান্ত মহাসাগরীয় স্রোত যেহেতু। প্রশান্ত মহাসাগরে তো পড়ছি। আমি তো হ্যাঁ। বলছি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক কেন বলছি? আটলান্টিকের ক্ষেত্রে ছিল আটলান্টিক উত্তর আটলান্টিক স্রোত, আর প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে আসবে উত্তর প্রশান্ত মহাসাগর স্রোত। আমরা তো প্রশান্ত মহাসাগর করছি, আটলান্টিক কেন? বোঝা গেল? হ্যাঁ, আমি আসলে গ্রিনল্যান্ডের ওখানে গেছি। না, এই জিনিসটা গুলিয়ে ফেললে হবে না কিন্তু। এটা তার জন্য এই যে নামগুলো আমি লিখে দিলাম, আলাস্কা এগুলো ওখানটায়, কিন্তু এইটা কিন্তু গ্রিনল্যান্ড। এই যে এটা যখন আমরা আটলান্টিক পড়ছিলাম এই সাইডটা গ্রিনল্যান্ড এটা। তাহলে এই আমরা 4 নাম্বার স্রোত পেলাম নর্থ প্যাসিফিক ওশান কারেন্ট বা উত্তর প্রশান্ত মহাসাগর স্রোত। তাহলে আমরা উত্তর প্রশান্ত মহাসাগর স্রোত সম্পর্কে কি লিখতে পারি শুনে নাও একবার। কুরেশীয় স্রোত এবং সুষিমা স্রোত, এই যে দুটো পড়লাম, কুরেশীয় স্রোত এবং সুষিমা স্রোত একে অপরে মিলিত হওয়ার পর মিলিত নাম জাপান স্রোত হিসাবেই প্রবাহিত হয়। এই যে বললাম মিলিত নাম কিছুটা জাপান স্রোত হিসাবে প্রবাহিত হয়। তারপর এই স্রোত পশ্চিমা বায়ুর ফলে উত্তর পূর্ব ও পূর্ব দিকে মানে এরকম দিকে উত্তর পূর্ব পূর্ব দিকে প্রবাহিত হয়ে কানাডার, এই যে কানাডা, এটা কানাডার পশ্চিম উপকূলে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায়, এই যে এটাতে 180 ডিগ্রি চলে যায়, তো এটা হচ্ছে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। এই 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত প্রবাহিত হচ্ছে আমাদের এই স্রোতটা। এই স্রোতের নামই হচ্ছে আমাদের উত্তর প্রশান্ত মহাসাগরীয় ড্রিফট, নর্থ প্যাসিফিক ওশান কারেন্ট।
বোঝা গেল? এবং এটা উষ্ণ হবে না শীতল হবে, কোল্ড না ওয়ার্ম? স্যার কোল্ড হবে ওটা। কেন কোল্ড কেন হবে? আচ্ছা, কুরেশ্বর স্যার স্রোত কি, কোল্ড না ওয়ার্ম? ওয়ার্ম। কেন ওয়ার্ম? স্যার কারণ ওই ইয়েটা ওই নিরক্ষরেখার নিরক্ষীয় উপর দিয়ে যেটা প্রবাহ যাচ্ছে ওটাও তো ওয়ার্মই। হ্যাঁ, তাহলে সুষমা স্রোত কি, ওয়ার্ম না কোল্ড? ওয়ার্ম। তাহলে আমাদের উত্তর প্রশান্ত মহাসাগর স্রোতটা কি হবে, ড্রিপটা? ওয়ার্মই হবে। ওয়ার্মই হবে, উষ্ণ হবে, সবে তো উষ্ণ স্রোতই আসছে এখানটায়, শীতলের তো কোনো গল্প নেই। বোঝা গেল? এবার হ্যাঁ স্যার দেখো, বুঝেছি। এবার দেখো বিষয়টা এখানটায় কি হয়। তো এই উত্তর প্রশান্ত মহাসাগর স্রোত বা নর্থ প্যাসিফিক ওশান ড্রিফট, এটা এই নর্থ আমেরিকার পশ্চিম উপকূলে বাধা পাচ্ছে, ধাক্কা খায়। তো ধাক্কা খেয়ে এটা দুটো স্রোতে পরিণত হয় বা দুটি শাখায় বিভক্ত হয়। একটি শাখা যেটা দক্ষিণ দিকে প্রবাহিত হয় এরকম ভাবে দক্ষিণ দিকে যায়, তো এটা আমি পরে আসছি। কিন্তু আরেকটা শাখা যেটা উত্তর দিকে, এই আলাস্কা, এটা হচ্ছে আলাস্কা, আর এটা হচ্ছে আলাস্কা সাগর বা গালফ অফ আলাস্কা বলা হয়, আলাস্কা উপসাগর বলা হয়। এই যে এই জায়গাটা, যেমন গালফ অফ খাম্বাতপুরি, ঠিক তেমন এটা গালফ অফ আলাস্কা। সে আলাস্কা উপসাগরে এরকম ভাবে প্রবাহিত হয়, এরকম ভাবে, এই যেরকম ভাবে উল্টো দিকে প্রবাহিত হয় আলাস্কা উপসাগরে। তো যেটা এই আলাস্কা উপসাগরে প্রবাহিত হচ্ছে বা আলাস্কার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে আলাস্কা স্রোত। তাহলে আমরা কি পড়লাম, নর্থ প্যাসিফিক ওশান কারেন্ট, যেটা দুটো পার্টে বিভক্ত হচ্ছে। একটা পেলাম কি, একটা স্রোত পেলাম আলাস্কা স্রোত, আলাস্কা কারেন্ট। আর 2 নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের ক্যালিফোর্নিয়া কারেন্ট, যেটা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, ক্যালিফোর্নিয়া কারেন্ট, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই দুটো স্রোত এবার আমাকে পড়তে হবে। দেখো আলাস্কা স্রোত, এবার বলো তো উষ্ণ না শীতল হবে? আলাস্কা স্রোত উষ্ণ হবে? আলাস্কা কোল্ড কোল্ড হবে। কেন কোল্ড কেন হবে? কোল্ড হওয়ার কারণ কি? ওই মানে কিছুটা ল্যাব্রাডর কারেন্টের আশেপাশে, ওই জন্য। তো ল্যাব্রাডর? ওয়ার্মই হবে মনে হচ্ছে। ল্যাব্রাডর কোথা থেকে এলো এখানটায়? ওই পাশে। এই পাশে, এখান থেকে এখানে নিয়ে চলে আসছে কোথায়? এ কোথায়, এই কোথায়? আচ্ছা, জানি না স্যার কি হবে। এটা কোথায় থেকে ওয়ার্ম হবে তৈরি স্যার। হচ্ছে আগে তাই বলো, আলাস্কা কোথায় থেকে তৈরি হলো, অরিজিন কি, কোন স্রোত থেকে আলাস্কা? নর্থ প্যাসিফিক। আর নর্থ প্যাসিফিক উষ্ণ না শীতল? উষ্ণ। উষ্ণ, তাহলে আলাস্কা উষ্ণ হবে। আলাস্কা আছে আর ঠান্ডা জায়গা, শীতল না, ওইভাবে তোমার মন দিয়ে ভাবলে তো হবে না, জিওগ্রাফি দিয়ে তোমাকে ভাবতে হবে। তাহলে আলাস্কা হচ্ছে উষ্ণ স্রোত, এটা কিন্তু অনেকে গন্ডগোল করে, আলাস্কা শীতল না। আলাস্কা কারেন্ট কিন্তু ওয়ার্ম স্রোত। কেন? কারণ এটা উষ্ণ, আমাদের নর্থ প্যাসিফিক ওশান ড্রিফট থেকে কিন্তু তৈরি হচ্ছে, তাই আলাস্কা কিন্তু উষ্ণ স্রোত। এই যে উষ্ণ স্রোত, এখানে একটা জিনিস বলে দিই যে কানাডা, আলাস্কা কিন্তু ঠান্ডা, কারণ আলাস্কা দেখো এখানটায়, আলাস্কা ঠান্ডা হওয়ার অনেক কারণ, কারণ এখান থেকে শীতল স্রোত আসে বেরিং প্রণালীর মধ্য দিয়ে, সেটা আলাদা জিনিস আলাস্কা জায়গাটা, কিন্তু আলাস্কা স্রোতটার কথা আমি বলছি। আলাস্কা স্রোত কিন্তু উষ্ণ স্রোত। এবং দেখো আমাদের কানাডা, কানাডা নিরক্ষরেখা থেকে অনেক দূরে অবস্থিত, তার মানে কানাডাতে হিম শীতল থাকার কথা, ঠান্ডা হিম শীতল থাকার কথা। কিন্তু তা না থেকে এখানে কিন্তু বরফটা কিন্তু জমে না। কানাডাতে অ্যাকচুয়ালি বরফ জমে যাওয়ার কথা, এতটা ঠান্ডা হওয়ার কথা, কারণ নিরক্ষরেখা থেকে অনেক দূরে। কিন্তু তা সত্ত্বেও সেখানে হিমশীতল হয় না বা বরফ জমে যায় না, তার একমাত্র কারণ হচ্ছে উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগর ড্রিফট। এই যে উত্তর উষ্ণ প্রশান্ত মহাসাগর স্রোতের ফলে এখানে জায়গাটা হিমশীতল হওয়ার কথা, বাট কানাডা কিন্তু হিমশীতল হয় না, এখানকার টেম্পারেচারটা নাতিশীতোষ্ণ হয়ে যায়। তাহলে আমরা 1 নম্বর স্রোত পেলাম উত্তর প্রশান্ত মহাসাগর ড্রিফটের, একটা হচ্ছে আলাস্কা, আলাস্কা কিন্তু ওয়ার্ম। এবার বলো তো আলাস্কা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি বিপরীত দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে। দেখো ভালো করে দেখো। হ্যাঁ স্যার বিপরীত দিকে ঘুরছে।
বিপরীত দিকে ঘুরছে। অ্যান্টি ক্লক। মাথায় রাখবে যে আমরা যখন দক্ষিণ নিরক্ষীয় এই দক্ষিণ প্রশান্ত মহাসাগর স্রোতগুলো সব পড়ছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ, এবং উত্তর প্রশান্ত মহাসাগর স্রোতগুলো যে পড়বো টোটাল স্রোতটা সেটা কিন্তু ক্লকওয়াইজ হবে। দেখো এই যে ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ হবে, কারণ এখানটায় আমরা এবার ক্যালিফোর্নিয়া পড়বো, এই যে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, তার মানে দেখো টোটালটা ক্লকওয়াইজ হচ্ছে এখানটায়, এটা কিন্তু ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। কিন্তু উত্তর প্রশান্ত মহাসাগর স্রোতগুলোর মধ্যে একমাত্র স্রোত আলাস্কা স্রোত, সে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘোরে, ক্লকওয়াইজ কিন্তু নয়। পশ্চিমা বায়ুর ফলে সে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে কিন্তু ঘুরতে থাকে, কারণ এই স্রোতটা এরকম দিকে যেতে থাকে। আমি একটু ভালো করে এখানে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সেটা মনে থাকবে কেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এখানটায়। দেখো আমরা জানি এই সাইড থেকে আসছে পশ্চিমা বায়ু, এরকম ভাবে প্রবাহিত হচ্ছে। তো আমাদের আলাস্কা স্রোত কি করে, যে উত্তর প্রশান্ত মহাসাগর ড্রিফট থেকে এটা উত্তর দিকে এরকম ভাবে প্রবাহিত হতে শুরু করে, এরকম ভাবে। এবার যখন এরকম জায়গায় যায়, এই যে এই আইল্যান্ডটা ক্রস করে যখন এরকম ভাবে প্রবাহিত হতে থাকে, তখন এই পশ্চিমা বায়ু এসে তার একদম মাথায় এসে বাধা দেয়, বাধা দিয়ে তার মাথা কিন্তু আবার এরকম নামিয়ে দেয়, তখন সে কিন্তু এরকম ভাবে প্রবাহিত হতে আবার শুরু করে। তার জন্য এটা অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে কিন্তু ঘুরতে থাকে, ক্লকওয়াইজ হিসেবে কিন্তু হবে না। আলাস্কা স্রোত কিন্তু ক্লকওয়াইজ হয় না, অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে কিন্তু ঘুরতে থাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। চলে গেল আলাস্কা। এবার ক্যালিফোর্নিয়া সম্পর্কে কিছু তথ্য একটু বলে দিই। ক্যালিফোর্নিয়া, দেখো আমরা এই জায়গাটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, এবং এটা ক্যালিফোর্নিয়া, আর এই জায়গাটা হচ্ছে ক্যালিফোর্নিয়া যে সাগর বা গালফ আমরা বলি এরকম জায়গায় ক্যালিফোর্নিয়া। তো এই ক্যালিফোর্নিয়ার এই জায়গাটায় কি হয়, যেহেতু ক্যালিফোর্নিয়া জায়গার পাশ দিয়ে এই স্রোতটা প্রবাহিত হয়, তার জন্য একে ক্যালিফোর্নিয়া স্রোত বলে, ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে প্রবাহিত হয় বলে ক্যালিফোর্নিয়া স্রোত কিন্তু বলে। আর আরেকটা জিনিস একটু বলে দিই, যে আলাস্কা স্রোত, ক্যালিফোর্নিয়া বললাম, অ্যাকচুয়ালি উত্তর প্রশান্ত মহাসাগর ড্রিফট অ্যাকচুয়ালি দুটো পার্টে বিভক্ত হয়, মানে আরো ভালোভাবে যদি বলতে হয় সেটা অতটা আসে না, তাও একটু বলে দিই। একটা হচ্ছে অ্যালুসিয়ান কারেন্ট আর একটা হচ্ছে ক্যালিফোর্নিয়া কারেন্ট। এই অ্যালুসিয়ান কারেন্টটাই অ্যাকচুয়ালি দুটো পার্টে বিভক্ত হয়, একটা হচ্ছে আলাস্কা আর আরেকটা পার্ট সেটা বেরিং স্রোতের সাথে পরবর্তীকালে মিলিত হয়। তো অত কিছু আমাদের লাগে না, আমাদের জাস্ট শুধু মাথায় রাখবো যে উত্তর প্রশান্ত মহাসাগর ড্রিফট দুটো পার্টে বিভক্ত হয়, একটা আলাস্কা আর একটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। আলাস্কা যেটা আলাস্কা উপসাগরে যায় এবং এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়, আর একটা পার্ট যেটা উত্তর প্রশান্ত মহাসাগর ড্রিফটের আর একটা পার্ট যেটা দক্ষিণ দিকে ক্যালিফোর্নিয়া, এই যে জায়গা ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে প্রবাহিত হয়, এবং এটাকে বলে ক্যালিফোর্নিয়া স্রোত। এবার বলো ক্যালিফোর্নিয়া শীতল না উষ্ণ স্রোত, এটা কি কেউ বলতে পারবে? ক্যালিফোর্নিয়া কোল্ড না ওয়ার্ম? ওয়ার্ম। না, এখানটা একটু বলে দিই, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। ক্যালিফোর্নিয়া এখানটা কি হয়, আপওয়েলিং হতে শুরু করে। কি বললাম, এই জায়গাটা আপওয়েলিং হয়। এবার আপওয়েলিং মানে এই জায়গাটা হঠাৎ করে নিচের জল উপরের দিকে উঠতে থাকে, কারণ আমরা জানি এখানে উত্তর পূর্ব আয়ন বায়ুর একটা প্রভাব রয়েছে। তো এখানে কি হয়, যে নিচের জলটা উপরের দিকে উঠতে থাকে, আপওয়েলিং হয়। যখন নিচের জল উপরের দিকে উঠবে, মাথায় রাখবে নিচের জল কি হয়, ঠান্ডা হয়। আমরা জানি সমুদ্রের নিচের জল কি ঠান্ডা, বা পুকুর টুকুরেও দেখবে নিচের জল অনেকটা ঠান্ডা হয়। তো নিচের জল যখন উপরের দিকে উঠবে, অটোমেটিক্যালি এই স্রোতটা ঠান্ডা হয়ে যায়। তাই ক্যালিফোর্নিয়ার স্রোত কিন্তু ওয়ার্ম নয়, আলাস্কা ওয়ার্ম, তারপরে উত্তর প্রশান্ত সবই যেগুলো পড়লাম আমরা সবই কিন্তু ওয়ার্ম। একমাত্র উত্তর আটলান্টিক স্রোত, এই উত্তর প্রশান্ত মহাসাগর স্রোতগুলোর মধ্যে একমাত্র স্রোত সেটা কিন্তু আমাদের ক্যালিফোর্নিয়া, সেটা কিন্তু কোল্ড, এটা কিন্তু উষ্ণ না, এটা কিন্তু কোল্ড। ক্যালিফোর্নিয়া কিন্তু কোল্ড। কেন? কারণ এখানে আপওয়েলিং হয়, আপওয়েলিং মানে নিচের জলটা উপরের দিকে উঠে আসে, নিচের ঠান্ডা জল। বোঝা গেল ক্যালিফোর্নিয়া? মানে ক্যানাডি স্রোতটার মতোই ঘটনাটা ঘটে। হ্যাঁ, আমি বললাম তো, এর জন্য তো আটলান্টিকের সাথে প্রশান্তর মিল।
এবার দেখো ক্যানারি যখন বললে, ক্যানারি ওখানটায় যেমন আমরা জানি যে যখন শীতল স্রোত ল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হবে সেখানে মরুভূমি তৈরি করবে। ক্যানারির ক্ষেত্রেও আমরা পড়েছিলাম, সাহারা টাহারার কথা পড়েছিলাম। তার মানে ক্যালিফোর্নিয়ার ফলেও এই জায়গাটায় মরুভূমি তৈরি হবে। এবার এখানটায় কি মরুভূমি তৈরি হয় এরকম জায়গায়? এখানে দেখবে সোনোরান ডেজার্ট তৈরি হয়, সোনোরান। এখানটা কি সোনোরান, সোনোরা বা সোনোরা, সোনোরান মরুভূমি এই জায়গাটায় তৈরি হয়, দেখবে সোনোরান মরুভূমি অবস্থিত। তারপরে মোজাবে মরুভূমি এরকম জায়গায়, মোজাবে মরুভূমি, মোজাবে, এই যে মোজাবে ডেজার্ট, সোনোরান ডেজার্ট বা সোনোরা ডেজার্ট, এই মরুভূমিগুলো তৈরি হয় ক্যালিফোর্নিয়া স্রোতের ফলে, কারণ এটা শীতল স্রোত। এবং তারপরে ক্যালিফোর্নিয়া ফাইনালি কার সাথে মিলিত হয়? উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে কিন্তু মিলিত হয়ে যায়। বোঝা গেল? এই হচ্ছে আমাদের উত্তর উত্তর প্রশান্ত মহাসাগর স্রোতগুলো। আর এখনো কিছুটা স্রোত বাকি আছে, এখনো হয়নি। তার মানে এতটুকু বুঝতে পারলে নাকি এখন বলো, মানে প্রত্যেকে ক্লিয়ার নাকি? এছাড়াও ক্যালিফোর্নিয়া স্রোতে আরো কিছু পয়েন্ট যদি আমরা পড়ি, যেমন এই স্রোতের গতিবেগ যেগুলো নোটে পাবে 300 মিটার পার আওয়ার, উষ্ণতা 9 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, লবণতা 32.5 থেকে 34.5%, এগুলো নোটে পাবে, তাই বলছি না। বলো এতটুকু পর্যন্ত প্রত্যেক ক্লিয়ার নাকি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার আরেকটা স্রোত আমি পড়বো, এখানে নামটা লিখবো, লাস্ট স্রোত আমাদের, কতগুলো স্রোত, মানে আমাদের উত্তর প্রশান্ত মহাসাগর স্রোতগুলোর মধ্যে লাস্ট স্রোত, ক্যালিফোর্নিয়ার পরে লাস্ট স্রোত। সেটা হচ্ছে একসাথে লিখবো কতগুলো নাম। সেটা হচ্ছে বেরিং স্রোত, বেরিং, একসাথে কামচাটকা, মানে এটা একটাই স্রোত, তো এগুলো নাম চেঞ্জ হয়ে যায়, যে জায়গার পাশ দিয়ে যায় তাদের নামগুলো চেঞ্জ হয়ে যায়। কামচাটকা, আর একটা হচ্ছে ওয়াশিও স্রোত, ও ওয়াই এ, ওয়াশিও, SHIO, ওয়াশিও স্রোত। এবং এগুলো প্রত্যেকটাই কোল্ড। কেন কোল্ড এবার চলে আসে। এই বেরিং স্রোত, কামচাটকা স্রোত, ওয়াশিও স্রোত, এগুলো সবই কিন্তু কোল্ড স্রোত। দেখো এবার আমরা এই পার্টে চলে আসবো, উপরের দিকে। এখানটায় আমাদের কোন মহাসাগর আছে? আর্কটিক, তাই না? সুমেরু মহাসাগর বা উত্তর সাগর আমরা বলি, যাই হোক। এবার এই যে সুমেরু মহাসাগর, আর এটা কি আমার প্রশান্ত মহাসাগর। আমরা জানি দুটো ওয়াটার বডিকে যে কানেক্ট করে সেটার নাম কি? স্ট্রেট বা প্রণালী। তার মানে এই যে এই স্ট্রেটটার নাম কি? এটা এটা দেখো কানেক্ট বেরিং করছে, প্রণালী। বেরিং প্রণালী। তাহলে এই বেরিং প্রণালী আমাদের সুমেরু মহাসাগর আর প্রশান্ত মহাসাগর এই দুটো ওয়াটার বডিকে কানেক্ট করে, যেমন আমাদের পাক স্ট্রেট বা পক প্রণালী অ্যারাবিয়ান এবং বে অফ বেঙ্গলকে কানেক্ট করে, সময় বেরিং স্রোত, এই বেরিং প্রণালী। এবং এখানটায় বেরিং সি অবস্থিত, বেরিং সাগর, এই জায়গাটায় বেরিং সাগর। তার মানে এই সুমেরু সাগর বা সুমেরু মহাসাগর বা সুমেরু স্রোত, এখানে যেমন কুমেরু স্রোত ছিল, এই সুমেরু স্রোত এরকম ভাবে প্রবাহিত হয় আমাদের পশ্চিমা বায়ুর ফলে, এবং এখান থেকে একটা পার্ট ঠিক এই দিক দিয়ে প্রবাহিত হয় বেরিং স্রোতের বা বেরিং প্রণালীর মধ্য দিয়ে। এই বেরিং প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যেটা বেরিং সাগরে গিয়ে মিলিত হয়, বেরিং সাগরে এসে পড়ে, এটাকে বলে বেরিং স্রোত। তাহলে বেরিং স্রোত আমরা কি পড়বো প্রথমে, ভালো করে শোনো। উত্তর মহাসাগর, যেটা এই যে আর্কটিক বা সুমেরু বলি, এই উত্তর মহাসাগর থেকে সুমেরু স্রোতের একটি শাখা বেরিং প্রণালীর মধ্য দিয়ে দক্ষিণে বেরিং সাগরে প্রবেশ করে। এই স্রোতটার নাম হচ্ছে বেরিং স্রোত, এবং সেটা অবশ্যই শীতল স্রোত হবে, কারণ সুমেরু থেকে আসছে শীতল স্রোত। তাহলে একটা পেলাম বেরিং স্রোত। এবার বেরিং স্রোতটা কি করে, আরো যখন দক্ষিণ দিকে যায়, এবার আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। এই বেরিং স্রোত যখন আরো দক্ষিণ দিকে এরকম ভাবে আসছে, আরো দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, তখন এখানে কামচাটকা পাবে, দেখবে কামচাটকা আইল্যান্ড পাবে,
সেই কামচাটকার পাশ দিয়ে প্রবাহিত হয় বলে এটাকে কামচাটকা স্রোত বলা হয়। তারপরে এটা কিউরাইল দ্বীপপুঞ্জের নিকট, তারপরে এখানে কিউরাইল পাবে, দেখবে কামচাটকা কিউরাইল, কিউরাইলের পাশ দিয়ে আসে বলে এটাকে কিউরাইল স্রোত বলা হয়, নোটে পেয়ে যাবে। তারপরে এটা আর দুটো জায়গা শাখালিন এবং হোক্কাইডো, এই দুটো জায়গা, মানে এটা যদি জাপান হয়, এই যে জাপান পড়েছিলাম, এটা ভালো করে দেখো, এটা হচ্ছে জাপান, আর এটা হচ্ছে শাখালিন, এই যে এখানে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে শাখালিন, আর তারপরে নিচে হচ্ছে আমাদের এই হোক্কাইডো বলে একটা জায়গা, যদি ম্যাপ থাকে তাহলে দেখতে পাবে ছোট করে, তার পাশ দিয়ে প্রবাহিত হয়, এবং এটাকে বলা হচ্ছে ওয়াশিও স্রোত। অর্থাৎ শাখালিন এবং হোক্কাইডো এই দ্বীপের পাশ দিয়ে প্রবাহিত হয়, পূর্ব পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই এটাকে বলে ওয়াশিও স্রোত বা ওয়ায়া স্রোত। এবং এই ওয়াশিও স্রোত ফাইনালি মিলিত হচ্ছে কোন স্রোতের সাথে, আমাদের এই জাপান স্রোতের সাথে, জাপানের কাছে জাপান স্রোতের সাথে। কারণ আমরা জানি কুরেশীয় স্রোত আর সুশিমা স্রোত একে অপরে মিলিত হয়ে জাপান নামে কিন্তু চলতে থাকে। তাহলে শেষ পর্যন্ত বেরিং স্রোত দিয়ে শুরু হলো, ফাইনালি ওয়াশিও স্রোত নাম নিয়ে এটা জাপানের কাছে কিন্তু উষ্ণ জাপান স্রোতের সাথে মিলিত হলো। দেখো আমি যে স্রোতগুলো পড়লাম, বেরিং স্রোত, কামচাটকা, ওয়াশিও, সবই কিন্তু শীতল স্রোত, আর জাপান স্রোত কি ছিল, উষ্ণ স্রোত। তার মানে জাপানের কাছে উষ্ণ স্রোত আর শীতল স্রোত এসে মিলিত হচ্ছে, আর যেখানে উষ্ণ স্রোত আর শীতল স্রোত এসে মিলিত হবে, সেখানে কি হবে, ঘন কুয়াশা হবে, ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। তার জন্য জাপান এই যে ঘন কুয়াশা, ঝড় ঝঞ্ঝা, এগুলো কিন্তু সৃষ্টি হয়, মাসও আমরা এখানে দেখি। এবং এই স্রোতটি সেকেন্ডে মানে 1.5 কোটি ঘনমিটার মতো জল বহন করতে পারে, এত ক্ষমতা। তো অত কিছু জানার দরকার নেই, জাস্ট আমরা খেয়াল রাখবো লাস্ট যে স্রোত, বেরিং স্রোত, কামচাটকার ওয়াশিও স্রোত। কেন বেরিং স্রোত? কারণ সুমেরু মহাসাগর থেকে একটা স্রোত বেরিং প্রণালীর মধ্য দিয়ে আসে, এবং এটা বেরিং সাগরে মিলিত হয়, দ্যাট ইজ কল বেরিং স্রোত। অবশ্যই শীতল স্রোত, কারণ সুমেরু থেকে আসছে, তো ঠান্ডাই হবে। তারপর এই স্রোতটা যখন আরো দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে, তখন কামচাটকা, এই যে কামচাটকা, এই কামচাটকা আইল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হয়, তাই এর নাম হয়ে গেল কামচাটকা স্রোত। তারপরে আরো দক্ষিণ দিয়ে প্রবাহিত হয়, তারপরে শেষ পর্যন্ত ওয়াশিও স্রোত নাম দেয়। ওয়াশিও কেন? কারণ এটা শাখালিন, এই যে শাখালিন এখানটা অবস্থিত, শাখালিন এবং হোক্কাইডো এই দ্বীপের পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়, তাদের এই স্রোতের নাম হচ্ছে ওয়াশিও স্রোত বা ওইয়া স্রোতও বলা হয়। শেষ পর্যন্ত এটা জাপানের কাছে জাপান স্রোতের সাথে মিলিত হয়, এবং যেখানে উষ্ণ এবং শীতল স্রোত মিলিত হয়, সেখানে আমরা জানি ঘন কুয়াশা দেখা যায়, ঝড়ঝঞ্ঝা এগুলো কিন্তু তৈরি হয়। এই হচ্ছে আমাদের টোটাল প্যাসিফিক ওশান কারেন্টস, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা আটলান্টিক কমপ্লিট করলাম, প্যাসিফিক কমপ্লিট করলাম, মানে মেন দুখানা জিনিস ওশান কারেন্ট। ইন্ডিয়া অনেকটাই সহজ, তবে আটলান্টিক প্যাসিফিক আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং তোমরা এটা কিভাবে পড়বে, আমি জানি গন্ডগোল হবে, তবে গন্ডগোল না হওয়ার দুটো স্টেপ। একটা স্টেপ হচ্ছে যখন স্রোতগুলো পড়বে, দেখো প্রত্যেকটা স্রোতগুলোর নাম হয়েছে কোনো না কোনো একটা জায়গা আছে, জায়গা কিন্তু সেখানে থাকবে। সে তুমি পেরু বলো, ক্যালিফোর্নিয়া বলো, কোনো একটা জায়গা কিন্তু থাকবে। তো সেই জায়গাগুলোকে টার্গেট করতে হবে তোমাকে প্রথমে, ফার্স্ট এটা। তারপরে তোমার কাজ কি, তারপরেও যদি মনে না থাকে, এবার তুমি কি করবে, A4 সাইজ দুটো পেজে তুমি লিখবে, একটা A4 একটা পেজেই লিখবে, A4 সাইজে তুমি প্রথমে লিখে নিলে, একটা পেজে A4 সাইজে লিখে নিলে আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো, আর আরেকটা A4 সাইজে লিখে নিলে প্রশান্ত মহাসাগরের স্রোতগুলো। এবার ওটা দেওয়ালে মানে লাগিয়ে রাখো, এবং সেটা দেখো, দেখো এটা অটোমেটিক্যালি 2-3 দিনের মধ্যে তোমার মাথায় মানে থেকে যাবে। তারপরে ভুলে যাবে যখন, আবার ওটাই দেখবে যেটা তুমি লিখে রাখলে দেওয়ালে, তবে মনে থাকবে। আর কনসেপ্ট, যখন এই স্রোতের নাম মনে থাকবে, তোমার কনসেপ্ট কিন্তু মাথায়, কনসেপ্ট মাথায়, ভুলে গেলে নোটে আসে, তো যখন ওটা পড়ে নেবে তখন তোমার কিন্তু অটোমেটিক এটা মাথায় ঢুকে যাবে। আর যখন মাথায় ঢুকে যাবে, তখন কিন্তু তোমার মুখস্থ, চাপ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উধাও, টেনশন কিন্তু কমে যাবে। তাই কনসেপ্ট মাথায় রাখবে। কিন্তু তোমাকে শেষ পর্যন্ত যদি কেউ বাঁচায় বা তোমার চাকরি পেতে যদি সাহায্য করে, একটাই জিনিস, সেটা হচ্ছে কনসেপ্ট। তার জন্য কনসেপ্টকে বিশ্বাস করবে, নিজের ব্রেনকে বিশ্বাস করবে। তাহলে আমাদের দুটো প্রশান্ত মহাসাগর কমপ্লিট।
এবার কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।